smoke from October 2nd blast in Burdwan put West Bengal right at the forefront of evil designs. The NIA has now confirmed that the two militants killed were Jamaatul Mujahideen operatives from Bangladesh, who were using India as a safe haven. And India's National Investigation Agency on Wednesday conducted searches in an Al-Qaeda Gujarat terror conspiracy case involving illegal Bangladeshi immigrants. Mohammad Sojib Mian, Munna Khalid Ansari, Azharul Islam and Abdul Latif illegally infiltrated India using forged Indian identity documents. এই ঘটনা ছিল খুবই অপ্রত্যাশিত, কিন্তু যারা এই ধারা দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছেন তাদের কাছে এটি ছিল একটি পরিচিত ভয়ঙ্কর ঘটনা। সারা ভারত জুড়ে অগণিত সংখ্যক এমন অপারেটিভ ছায়ার আড়ালে লুকিয়ে রয়েছে। জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার জন্য তাদের সামান্য একটি অংশই যথেষ্ট। কিভাবে অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গারা ভারতের প্রতিটি ব্যস্ত শহর থেকে শুরু করে নিরিবিলি উপশহর পর্যন্ত অনুপ্রবেশ করতে পেরেছে? তারা কোথা থেকে আসছে? 1998 সালে অসমের রাজ্যপাল হিসেবে দায়িত্বে থাকাকালীন লেফটেন্যান্ট জেনারেল এস.কে. সিনহা রাষ্ট্রপতির কাছে একটি জরুরি প্রতিবেদন জমা দেন। সেনাবাহিনীর প্রাক্তন উপপ্রধান লিখেছিলেন, বিগত কয়েক দশক ধরে পূর্ব পাকিস্তান থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ এই রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটিয়ে চলেছে। আমি মনে করি এই বিপদের কথা তুলে ধরে প্রতিবেদনটি আপনার সামনে পেশ করা আমার অপরিহার্য কর্তব্য। নীরব অনুপ্রবেশ। আমি এনএনডি দুবে, বর্ডার সিকিউরিটি ফোর্সের অবসরপ্রাপ্ত ডিআইজি। জাতীয় তদন্ত সংস্থার সাথে 9 বছর যুক্ত ছিলাম। অবৈধ অধিবাসী হল সেই সব ব্যক্তি যারা কোনো বৈধ নথি ছাড়াই আমাদের সীমান্ত অতিক্রম করে। তাদের কাছে ভিসা নেই, পাসপোর্ট নেই, তবু তারা আমাদের দেশের অঙ্গ হয়ে যায়। একজন বহিরাগত যাকে চিহ্নিত করতে হবে, আটক করতে হবে এবং বহিষ্কার করতে হবে। তবু প্রতি বছর হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে আসে। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ, যা বিস্তীর্ণ নদী, চর, জলাভূমি ও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে। এমন ভূখণ্ড যেখানে বেড়া দেওয়া কার্যত অসম্ভব। এটি বিশ্বের 5ম বৃহত্তম স্থল সীমান্ত। বাংলাদেশ ও ভারতের সীমান্ত পাকিস্তানের সীমান্তের থেকেও দীর্ঘ, আর বাংলাদেশের সাথে অর্ধেক সীমান্তকে ভাগ করে নিয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের মধ্যে আনুমানিক 2 কোটি বাংলাদেশি আছে, তার 95% সীমান্তবর্তী রাজ্যগুলিতে বসবাস করে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 82%। অসমের 32টি জেলার মধ্যে 11টি জেলায় অস্বাভাবিক হারে বেড়ে চলা অবৈধ অনুপ্রবেশের ফলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। তাদের যোগসূত্র প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশের ভেতরে রয়েছে, ফলে নথিপত্র জোগাড় করা তাদের জন্য খুবই সহজ। তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দুধে জলের মতো মিশে গেছে। একটি বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী স্থানীয় সম্পদের উপর নির্ভর করে নীরবে বেড়ে চলেছে। প্রতি মুহূর্তে অপরিবর্তনীয় জনসংখ্যাগত পরিবর্তন বেড়ে চলেছে। এই অস্বাভাবিক জনবৃদ্ধির শিকড় ভারতের সাম্প্রদায়িক বিভাজনের সময় রোপিত হয়। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে জয়লাভের পর জিনহার মুসলিম লীগ পূর্বাঞ্চল থেকে অসমে ব্যাপক মুসলিম অভিবাসন পরিকল্পিতভাবে গড়ে তোলে। লক্ষ্য ছিল অঞ্চলের ভোটের ধারাবাহিকতা বদলে দেওয়া এবং ভবিষ্যতে নির্বাচনে জয় নিশ্চিত করা। পরে কংগ্রেস ঠিক সেখান থেকেই নিজেদের কার্যপ্রক্রিয়া শুরু করে, জনসংখ্যাগত সংক্রমণের দিকে চোখ বন্ধ করে রেখে। 1971 সালে আবারও লক্ষ লক্ষ মানুষ ভারতে ঢুকে পড়ে।
কাউকেই ফেরত পাঠানো হয়নি। আজকের দিনে সেই ব্যবসা আরো ফুলে ফেপে উঠেছে। স্বল্প মেয়াদে পাচারকারীরা লাভবান হচ্ছে, আর কিছু রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী খেলাটি খেলেই চলেছে। এটা খুব রহস্যের ব্যাপার, কিন্তু বোধহয় অত রহস্য নেই। এক কথায় উত্তর হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। বামেদের আমলেও তাই ছিল, বামেদের ভোট ব্যাংক ছিল, তারপর বামেদের ভোট ব্যাংক থেকে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গেল। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 63টা যে মুসলমান সংখ্যাগুরু মেজরিটি সিটস রয়েছে, তার মধ্যে 58টা সিটও নিয়ে জিতেছেন। এপ্রিল 2025 মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ে হিন্দু বিরোধী দাঙ্গা। কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় হিন্দুদের উপর লক্ষ্য করে নির্মম আক্রমণ শুরু হয়। রাতারাতি 400-রও বেশি হিন্দু পরিবার মালদহে পালিয়ে যেতে বাধ্য হয়। More than 130 houses belonging to the Hindu community have been burned. গোয়েন্দা সংস্থাগুলি তদন্তে নামে। তারা যা আবিষ্কার করে তা গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। সন্ত্রাসী সংগঠন জেএমবি, এবিটি, লস্করে তৈবা, হরকতুল জিহাদ আল ইসলামী, এদের স্লিপার সেল রয়েছে ভারতের ভেতরে অশান্তির সৃষ্টি করার জন্য, বঙ্গ থেকে মূল ভূখণ্ড হয়ে কাশ্মীর পর্যন্ত। এই প্রথা থামছেই না। সিএ বিরোধী আন্দোলন, নূ সহিংসতা, আই লাভ মোহাম্মদ আন্দোলন, চরমপন্থায় দীক্ষিত যুবকদের যখন খুশি সংগঠিত করা। সীমান্তবর্তী জেলাগুলিতে স্থানীয় হিন্দুরা দ্রুত তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হচ্ছে। हर शुक्रवार नमाज के बाद इधर आतंक फैलाना जाता है। 1998 সালে লেফটেন্যান্ট জেনারেল সিনহার সতর্কবার্তা আজও প্রতিধ্বনিত হয়। এই নীরব অনুপ্রবেশের পরিণতিতে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলি শত্রু ভাবাপন্ন জনগোষ্ঠীর হাতে চলে যেতে পারে। আইএসআই এর দৃষ্টিভঙ্গি ছিল বাংলাদেশকে ব্যবহার করা, চীনের সঙ্গে বৃহত্তর সংযোগ গড়ে তুলে উত্তর পূর্ব রাজ্যগুলিকে অস্থিতিশীল করা। তারা পশ্চিম সীমান্তে খোলাখুলিভাবে সংঘাতে যাবে না, বরং তারা নিজেদের কর্চা তৈরি করবে। এই পুরো এলাকাকে সাম্প্রদায়িকভাবে এমনভাবে ভারসাম্যহীন করে তুলবে যে একদিন মাত্র 25 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর হঠাৎ করে অরক্ষিত হয়ে পড়বে। তো ওখান থেকে যদি কোনো গুপ্তচর আসে কিংবা কোনো আতঙ্কবাদী আসে, তারাও তো ওখানে স্থান পেতে সুবিধা হবে ওদের। নিরাপত্তার দিক থেকেও জনবিন্যাস বা ডেমোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ, অসম বহিরাগতদের রাজনৈতিক আধিপত্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলার সাথে সাথে এই সেই সত্য যার মুখোমুখি প্রতিটি ভারতবাসীর হওয়া উচিত। জনসংখ্যাগত নীতি যেমন বদলানো অসম্ভব, মানবিকতার সূক্ষ্মতা নিয়ে যখন আলোচনা করি, রাজনৈতিক লোভ ঠিক সেই সময় ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটারে পরিণত করছে। কসাইয়ের ছুরিতে যেন ধার দিচ্ছে ভেড়ার দল। শেষ পরিণতি তাকিয়ে নয়।